আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি বিজন অধিকারী, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল। আজকে আমি মূলত যে বিষয় তোমাদের শেখানোর জন্য উপস্থিত হয়েছি তা হলো নবম দশম শ্রেণী অর্থনীতি বিষয়ের যে তৃতীয় অধ্যায়, যার শিরোনাম উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। এই অধ্যায় থেকে আমরা আজকে মূলত শিখব হচ্ছে চাহিদা এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে। আশা করি চাহিদা এবং এর সাথে যে বিষয়গুলো জড়িত, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা সবাই ভালোভাবে শিখতে পারবে বা বুঝতে পারবে। সবাই খেয়াল করো। এই পাঠ শেষে আমরা চাহিদা কি তা বলতে পারবো, চাহিদা বিধি ব্যাখ্যা করতে পারবো, চাহিদা সূচি থেকে চাহিদা সূচি ব্যাখ্যা করতে পারবো, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারবো। তা চলো সবাই প্রথমে আমরা জেনে নিই চাহিদা। চাহিদা কাকে বলে? সাধারণ কথায় চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। যেমন আমার একটা 5 তলা বাড়ি দরকার বা চাই, আমি একটা দামি গাড়ি চাই, একটা দামি মোবাইল ফোন চাই, এইগুলো আমি চাই বা এগুলো আমার পাওয়ার ইচ্ছা। এটাকে সাধারণ কথায় চাহিদা বলে, কিন্তু অর্থনীতির ভাষায় এগুলোকে নিছক কোনো কিছু চাওয়াকে চাহিদা বলা হয় না। অর্থনীতিতে চাহিদা বলতে ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য, নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। তাহলে দেখো, অর্থনীতিতে চাহিদা বিষয়টা গণ্য হতে হলে দেখো 3টা শর্ত পূরণ করতে হয়। 3টা শর্ত পূরণ করতে হয়। শর্ত 3টা, যার প্রথমটা হলো কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। এই 3টা বিষয় যদি জড়িত থাকে তাহলে অর্থনীতিতে তাকে চাহিদা বলে গণ্য করা হবে। আমরা ছোট ছোট উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। যেমন আমরা বলেছিলাম যে আমি একটা বড় একটা 5 তলা একটা বাড়ি চাই, দামি গাড়ি চাই, দামি মোবাইল ফোন চাই। এটা সাধারণ কথায় চাহিদা বললে গণ্য হলেও কিন্তু অর্থনীতির ভাষায় এটা গণ্য হবে না। কেননা 5 তলা বিল্ডিং করার যে আর্থিক সামর্থ্য মনে করো এটা আমার নাই, তাহলে কি আমার এই চাওয়াটা গণ্য হবে না বা আমার এই চাওয়াটা চাহিদা বলে গণ্য হবে না। আমার 5 তলা বিল্ডিং চাওয়ার সাথে সাথে আমার আর্থিক সামর্থ্য থাকতে হবে। আর্থিক সামর্থ্য শুধু থাকলেও হবে না, অর্থ ব্যয় করে আমার 5 তলা দালানটা বা বিল্ডিংটা করার মানসিকতা থাকতে হবে। তাহলে দেখো, এই যে 3টা বিষয়, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা, এই 3টা বিষয় যদি পুরোপুরি পূরণ হয় তাহলে অর্থনীতিতে তাকে চাহিদা বলে গণ্য করা হবে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো চাহিদা কি? চাহিদার শর্ত তাহলে কয়টি জানলাম আমরা? 3টা। এবার আমরা জানবো হচ্ছে চাহিদা বিধি।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম বাড়লে তার চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দামের সাথে চাহিদার এরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। এখানে কতগুলো বিষয় এখানে জড়িত, তোমরা খেয়াল করো। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এই যে দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, এই বিপরীতমুখী সম্পর্কটাই হচ্ছে চাহিদা বৃদ্ধি। এখানে আমরা একটু জেনে নিই অন্যান্য অবস্থা কি। অন্যান্য অবস্থার ভিতর হচ্ছে ক্রেতার আয়, রুচি, অভ্যাস, পছন্দ, এইগুলো হচ্ছে অন্যান্য অবস্থা। এইগুলোর কিন্তু যদি পরিবর্তন হয় তাহলে আমাদের চাহিদা বৃদ্ধি কার্যকরী হবে না, আবার নির্দিষ্ট সময়টাও থাকতে হবে। আমরা একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব। তার আগে আমরা জানব চাহিদা সূচি কী বা কাকে বলে। চাহিদা সূচি, একটা বিষয় খেয়াল করো, তোমরা যদি চাহিদা বৃদ্ধির সংজ্ঞাটা ভালোভাবে যদি মনে রাখতে পারো তাহলে চাহিদা সূচি সংজ্ঞাটাও ভালোভাবে মনে রাখতে পারবে, সাথে সাথে চাহিদা রেখার সংজ্ঞাটাও ভালোভাবে মনে রাখতে পারবে। দেখো বিষয়টা খেয়াল করো, চাহিদা সূচির সংজ্ঞা চাহিদা বৃদ্ধির সংজ্ঞার সাথে মিল আছে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। দামের সাথে চাহিদার এর বিপরীতমুখী সম্পর্ক যখন কোনো সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলে। তাহলে দেখো চাহিদা বৃদ্ধির সাথে চাহিদা সূচির যে সংজ্ঞাটা এটা কিন্তু মিল আছে। দেখো চাহিদা সূচি এটা দেখো আমরা দেখি, দেখো বাম পাশে আমরা দেখতে সূচির বাম পাশে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম টাকায়, ডান পাশে দেখতে পাচ্ছি চাহিদার পরিমাণ একক। ধরে একটা কাল্পনিক চাহিদা সূচি, এটা প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিলাম দ্রব্যের দাম 8 টাকা। ওই 8 টাকায় চাহিদার পরিমাণ আমরা ধরে নিলাম হচ্ছে 4 একক। এটাকে কখনো টাকা বলা যাবে না, এটাকে একক বলতে হবে। চাহিদার পরিমাণকে সবসময় একক বলতে হবে। দেখো দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। দাম কমে যখন 6 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে গেল, চাহিদার পরিমাণ বেড়ে 8 একক হয়েছে। দাম আরও যখন কমে 4 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ বেড়ে 12 একক হয়েছে। তাহলে আমরা সূচি থেকে কি দেখতে পাচ্ছি, দাম আমরা উপর থেকে নিচের দিকে যখন আসবো তখন দেখতে পাচ্ছি দাম কমে যাওয়ার সম্ভাবনা বা প্রবণতা দেখতে পাচ্ছি। আবার দেখো এই ডান পাশে আমরা কি দেখতে পাচ্ছি, উপর থেকে যখন নিচে আসবো তখন কি দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ কি বেড়ে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আবার যদি বিপরীতভাবে বা উল্টোভাবে যদি ব্যাখ্যা করি, নিচের থেকে উপর দিকে যখন যাব 4 টাকা থেকে যখন 6 টাকা, 6 টাকা থেকে 8 টাকা, এবার যখন আমরা নিচের থেকে যখন উপর দিকে যাব তখন আমরা দেখতে পাবো কি দাম ক্রমান্বয়ে কি বাড়ার একটা প্রবণতা দেখতে পাবো। এবং সাথে সাথে ডান পাশে দেখা হচ্ছে চাহিদার পরিমাণ এখান থেকে যদি আমরা যদি উপর দিকে উঠতে থাকি, হ্যাঁ, তখন আমরা দেখতে পাবো যে চাহিদার পরিমাণ কমিয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাবো। তাহলে আমরা জানতে পারলাম কি, দেখো দাম বাড়ার সাথে সাথে কি দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বাড়ে। আশা করি তোমরা সবাই আর কি চাহিদা বৃদ্ধি কি, চাহিদা সূচি কি বা এদের যে সংজ্ঞা এটা তোমরা সবাই ভালোভাবে জানতে পারলে, বুঝতে পারলে আশা করি। এবার আমরা চাহিদা রেখার সংজ্ঞাটা আমরা দিব। আমরা বলেছিলাম যে আগেও বলেছি যে চাহিদা বৃদ্ধির সংজ্ঞা যদি
তোমরা সবাই পারো তাহলে চাহিদা সূচির সংজ্ঞা পারবে, চাহিদা রেখার সংজ্ঞাও পারবে। দেখো মিল আছে কিনা সবাই একটু খেয়াল করো। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। দামের সাথে চাহিদার এরূপ বিপরীত সম্পর্ক যখন কোনো রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা রেখা বলে। ক্লিয়ার? আমরা চাহিদার বিধির আলোকে চাহিদা সূচির সংজ্ঞা দিয়েছি, চাহিদা রেখার সংজ্ঞাটাও আমরা দিয়েছি। এখন আমরা একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখাটা আমরা অঙ্কন করব। এই ক্ষেত্রে আমরা দেখো আমরা অঙ্কনটা বোর্ডের মাধ্যমে করব। সবাই তোমরা খেয়াল করো। আমরা একটা কাল্পনিক চাহিদা সূচি প্রথমে আঁকবো, সেখান থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব। দেখো দ্রব্যের দাম টাকায় চাহিদার পরিমাণ, এটা হচ্ছে একক, যেটা আমরা অবশ্যই আগে দেখেছি। তারপর আমরা যখন চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব তখন আমরা এটাকে আবার এঁকে নিলাম। দ্রব্যের দাম 8 টাকা, 6 টাকা, 4 টাকা, চাহিদার পরিমাণ 4 একক, 8 একক, 12 একক। এই যে চাহিদা সূচি, এই চাহিদা সূচির আলোকে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করে নিব। প্রথমে আমরা দেখো সবাই খেয়াল করো, এই চিত্রের দুইটা অক্ষ এটা অক্ষের নাম হচ্ছে, এটা ভূমি অক্ষ, এটার নাম হচ্ছে ওয়েটস অক্ষ। ওয়েটস অক্ষে আমরা দেখা হচ্ছে চাহিদার পরিমাণ এবং এটা আছে লম্ব অক্ষ। সবাই খেয়াল করো, এই লম্ব অক্ষে অর্থাৎ এই অক্ষটার নাম হচ্ছে ওয়াই অক্ষ। এখানে এটাকে দেখাবো আমরা দ্রব্যের দাম। তাহলে এই যে একটা চাহিদা রেখা অঙ্কন করতে যাচ্ছি, যার দুইটা অক্ষ পেলাম, আমরা একটা ওএক্স অক্ষ, হ্যাঁ ওএক্স অক্ষ আমরা দেখলাম চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দেখলাম দ্রব্যের দাম। এখানে দেখো হচ্ছে আমরা দাম দেখাবো, দেখো এইভাবে এটা আমরা দেখাচ্ছি প্রথমে 4 টাকা, 6 টাকা, 8 টাকা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে বা বলতে পারো যে এটা আমরা কেমন করে নিলাম। তোমাদের যে কাটা কম্পাস আছে, এই কাটা কম্পাস দিয়ে তোমরা এই ব্যবধানটা করতে পারো। কাটা কম্পাসের নির্দিষ্ট একটা মাপ নিয়ে সেই একই মাপ দিয়ে এখান থেকে এইভাবে এই ব্যবধানগুলো ঠিক রেখে করবা। আর একটা জিনিস লক্ষ্য রাখবা, তোমরা যখন এই চাহিদা রেখাটা যখন অঙ্কন করবা তখন আর কি অবশ্যই তোমরা পেন্সিল অবশ্যই ব্যবহার করবে। কেউ আর কি ভুল করো কলম ব্যবহার করবে না, পেন্সিল ব্যবহার করবা। তাহলে আমরা কি বললাম, এই ব্যবধানটা করতে গিয়ে আমরা কাটা কম্পাসের সাহায্য নিতে পারি। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা ব্যবধান নিয়ে সেই একই ব্যবধান নিয়ে দেখো আমরা এই কাজগুলো করলাম, তাহলে ব্যবধানগুলো আমাদের একই হলো। এইখানেও তাই আমরা
তোমার সুবিধা মতো ব্যবধান দিতে পারো, তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ব্যবধানগুলো যেন একই হয়। কাটা কম্পার্টে যে ব্যবধানটা নেবা সেই ব্যবধানগুলো যেন একই হয়, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তাহলে দেখো আমরা এই যে দাম ভূমি অক্ষে দেখালাম, চাহিদার পরিমাণ দাম লম্ব অক্ষে দেখালাম, চাহিদার পরিমাণ আমরা ভূমি অক্ষে দেখালাম। এবার আমরা চাহিদা রেখাটা অঙ্কন করব। দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। এখানে লম্ব অক্ষ বরাবর 8 সূচক বিন্দু এবং ভূমি অক্ষ বরাবর দেখো 4 সূচক বিন্দু যে দুইটা সংযোগ রেখা টানলাম, এই রেখা দুইটা একটা জায়গায় মিলিত হয়েছে, এটার নাম দিলাম আমরা হচ্ছে আর, ধরে নিই আর বিন্দুতে মিলিত হয়েছে। এবং দাম কমে যখন 6 টাকা তখন চাহিদা পরিমাণ বেড়ে 8 একক হয়েছে। এই লম্ব অক্ষ বরাবর 8 সূচক বিন্দু থেকে এবং ভূমি অক্ষ বরাবর লম্ব অক্ষ বরাবর 4 সূচক বিন্দু, ভূমি অক্ষ বরাবর 8 সূচক বিন্দুতে দেখেছে দুইটা সংযোগ রেখা একটা জায়গায় মিলিত হয়েছে, এটার নাম দিলাম হচ্ছে আর এস বিন্দুতে মিলিত হয়েছে। এবার দাম কমে যখন 6 থেকে যখন 4 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ আরো বেড়ে গিয়ে 8 থেকে 12 একক হয়েছে। এখন লম্ব অক্ষ বরাবর 4 সূচক বিন্দু এবং ভূমি অক্ষ বরাবর 12 সূচক বিন্দুর যে দুইটা সংযোগ রেখাংশ এটা দেখিয়েছে ধরো আর এস টি বিন্দুতে মিলিত হয়েছে, ধরে নিলাম আর এস টি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই আর এস টি কি বলেছি, আর এস টি বিন্দুগুলো যোগ করে দিই। আর এস টি বিন্দুগুলো যোগ করে দিলাম। আর এস টি বিন্দুগুলো যোগ করে দেখো আমরা একটা রেখা পাইলাম, রেখাটার নাম দিলাম হচ্ছে ডি ডি ড্যাশ। কি বললাম বলো তো, এই রেখাটার নাম দিলাম আমরা ডি ডি ড্যাশ রেখা। এটাই হচ্ছে একটা চাহিদা রেখা। এইভাবে দেখো আমরা একটা কাল্পনিক চাহিদা সূচির থেকে চাহিদা রেখাটা অঙ্কন করে নিলাম। তোমরা যারা মনোযোগ সহকারে খেয়াল করেছো আমার আঁকাটা, তাহলে তো আমি আশা করি এটা তোমরা বাড়ি বসে যদি অনুশীলন করো তাহলে তোমরা নিজেরাও ভালোভাবে আঁকতে পারবে। তা সবাই এটা বাড়ি আঁকবে, হ্যাঁ সবাই বাড়ি আঁকবে, এটা আমি তোমাদের কাছে দাবি করি যে এটা আঁকবে। আর পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এই করোনার এই মহামারীর দুর্দিনে বাড়ি বসে পড়ালেখা করো। অবশেষে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।